স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য 10 ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে দেশের 63 জেলায় পৌঁছে গেছে করোনার টিকা, আর ঢাকার জন্য রাখা হয়েছে 4 লাখ ডোজ। সোমবার সকালে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই দিন দেশের সব জেলা উপজেলার ভ্যাকসিন কোঅর্ডিনেটরদের সাথে ভার্চুয়াল বৈঠক করে অধিদপ্তর। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সবচেয়ে কম দামে কোভিড ভ্যাকসিন সংগ্রহ করেছে বাংলাদেশ। বলেছেন, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত যে দামে ভ্যাকসিন কিনছে, বাংলাদেশেও সেই একই দামে তা সংগ্রহ করছে। সংসদে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ভারত থেকে এখন পর্যন্ত মোট 50 লাখ ভ্যাকসিন কেনা হয়েছে এবং 20 লাখ উপহার হিসেবে এসেছে। আমরা বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। আমাদের ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা সেটার মধ্যে আছে, সেই দামে আমাদেরকে দিতে হবে, এটাই চুক্তিতে আছে। বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন পেল চট্টগ্রামবাসী। 7 ফেব্রুয়ারি থেকে মানুষের শরীরে প্রয়োগ হবে করোনা ভ্যাকসিন। তবে প্রথমে করোনার টিকা পাবেন সম্মুখ সারির যোদ্ধারা। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বির দাবি, ভ্যাকসিনের গুণগত মান ভালো, করোনা আক্রান্তরাও নিতে পারবে এই ভ্যাকসিন। নয়ন বুড়াজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অন্যান্য বিভাগের মতো প্রথম দফায় রোববার ভোরে পুলিশের পাহারায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসে পৌঁছে করোনার ভ্যাকসিন। সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যাকসিনকোর ভ্যানে করে আনা হয় 4,56,000 ডোজ করোনার টিকা। আমাদের যে সেরাম ইনস্টিটিউট আছে সেখান থেকে এসছে। আপনারা এইমাত্র দেখতে পেলেন, আমরা এটার ভিতরে ভ্যাকসিন মনিটরিং টেম্পারেচার আছে, সেটি আমরা দেখলাম। যেটা আগেই বলা হয়েছে, যারা অগ্রাধিকার ভিত্তিতে যে তালিকা করা হয়েছে, এই তালিকা দিয়েই শুরু হবে এবং সেক্ষেত্রে আমাদের সুরক্ষা অ্যাপস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাকসিন পরবর্তী জটিলতা পর্যবেক্ষণে চট্টগ্রাম মেডিকেলের পরিচালককে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে 14 সদস্যের বিভাগীয় কমিটি। এই ভ্যাকসিন প্রয়োগ হবে চট্টগ্রাম মেডিকেল সহ আরো 5টি মেডিকেলে। আমরা ফুললি প্রিপেয়ার্ড, যেভাবে নির্দেশনা এসেছে গভর্নমেন্ট থেকে, এবং আমরা টিম গঠন করেছি যারা ভ্যাকসিন প্রক্রিয়ার সাথে জড়িত, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। সাধারণ মানুষও চান ভ্যাকসিনের আওতায় আসতে। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা করোনার টিকা পেলাম, এটা বড়ই ভাগ্যের ব্যাপার। প্রত্যেকে যেন প্রত্যেকটা একটা করে টিকা পায়, টিকাটা পেয়ে আমরা যেন সুস্থ হয়ে থাকতে পারি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভ্যাকসিন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। করোনায় আক্রান্তদেরও অ্যান্টিবডি পরীক্ষা করে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব। ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিছু অসুবিধা, যেমন শরীর ব্যথা, জ্বর, এটা সকল ভ্যাকসিনের ক্ষেত্রে। যদি অ্যান্টিবডি লো লেভেল অফ অ্যান্টিবডি থাকে, তার অবশ্যই 21 দিন পরে এই করোনা ভ্যাকসিনটা নিয়ে ফেলা দরকার, যেহেতু এটার সাইড ইফেক্টটা খুবই কম। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 300 জনের, আর আক্রান্ত ছাড়িয়েছে 32,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। সংকটে পড়েছেন শ্রমজীবীরা। শীতের তীব্রতায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের দাপট এই সপ্তাহ জুড়ে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। মাঘের তৃতীয় সপ্তাহে এসে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। সেই সাথে দেশের সর্বত্র বিরাজ করছে মাঝারি থেকে ঘন কুয়াশা। দিনের বেলা সূর্যের তাপ কিছুটা অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জেঁকে বসে শীত। অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। এই অবস্থা কমবেশি উত্তরাঞ্চলের সব জেলায়। শীতকবলিত এলাকায় ছিন্নমূল অসহায় মানুষেরা গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। কাজ না পেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড ঠান্ডা, জীবন বাঁচে না। লোকজন বাইরে নাই, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের দিন যাপন করতেছে। তো কাজকর্ম করতে পারতেছি না,
গতর বাড়ি হওয়া যাচ্ছে না। আমাদের গরিব মানুষ আমরা আশা বেরোতে পারি না, দোকানপাট খুলতে পারতেছি না। এখানে রাস্তায় মানুষ দেখা যাচ্ছে না, শীতের জন্য মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না। ঠান্ডা খায় যে বৌনি করে নদী ফিরে হয়, পেট ফাঁপায়। শীতে যে কাপড় চোপড় পুড়ে না, কাপড় চোপড় এই কাপড় চোপড়ে ব্যবহার করি। আবহাওয়া অফিস বলছে দেশের প্রায় সবকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহটি আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহটি প্রশমিত হলেও মৃদু হিমেল বাতাস, মধ্যরাত থেকে সকালের অগ্রভাগ পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কনকনে শীতের যে অনুভূতি সেটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 5.5 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খোলাবাজারের বিষাক্ত মদ পানে বগুড়ায় 5 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাতে শহরের কাটনারপাড়া, শিববাটি, পুরান বগুড়া ভবের বাজার এলাকায় হোমিওর দোকান থেকে কেনা মদ পানে তাদের মৃত্যু হয়েছে দাবি এলাকাবাসীর। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও 5 জন চিকিৎসাধীন রয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পুলিশ বলছে মদ পানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রয়োজন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা। স্থানীয়রা জানায়, ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গতরাতে বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায় আপন 2 ভাই প্রেমনাথ ও রামনাথ স্থানীয় খান হোমিও হল থেকে কেনা মদ পান করে। একই সাথে প্রেমনাথের ছেলে সুমন স্থানীয় আরেক ব্যক্তি ওই মদ পানের পর গত রাতেই মৃত হয় বলে জানা গেছে। গতকালকে যেটা শুনলাম এক্সপায়ার্ড অ্যালকোহল খেয়েছিল, যেটার আপনার মেয়াদ ছিল না। এটা খেয়ে এখানে আমাদের পুরান বগুড়াতে 4 থেকে 5 জন অসুস্থ হয়ে যায়। জিয়াউর রহমান মেডিকেলে ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করে। এখন পর্যন্ত সেটা তদন্তের প্রক্রিয়ার ভিতরে আছে। আমরা অলরেডি একজনকে দেখেছি, 2 জনকে দেখেছি। এখন মৃত্যুর কারণ সম্পর্কে জানতে গেলে সেটা ডাক্তারি পরীক্ষার প্রয়োজন আছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। এর মধ্যে অবকাঠামো নির্মাণের প্রায় 50% কাজ শেষ। এছাড়া কক্সবাজারের আইকনিক স্টেশন সহ 9টি স্টেশনের কাজ চলছে। 2022 সালের মধ্যে চালু হবার কথা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। এর মধ্য দিয়ে পর্যটন ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন হবে বলে আশা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে আইবুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় 101 কিলোমিটার লাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। বাস্তবায়ন হয়েছে প্রকল্পের 50% কাজ। রেললাইন চালু হলে দেশের যে কোনো স্থানের পণ্য আনা নেয়া সহজতর এবং সাশ্রয়ী হবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হবে, এমনটাই দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশ যে প্রান্ত হোক যাবে, আমাদের পান যে প্রান্ত হোক যাবে, আমাদের শস্য যে প্রান্ত হোক যাবে এবং স্বল্প সময়ের মধ্যে যাবে এবং স্বল্প খরচে যেতে পারবে। দোহাজারী কক্সবাজার হয়ে রামু ঘুমধুম পর্যন্ত রেল লাইন প্রকল্পের কাজ শেষ হলে রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব পরিবর্তন হবে আশা জেলা প্রশাসকের। কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এবং আমরা আশা করি প্রভূত একটা যোগাযোগ অবকাঠামো যেটা সেটার সামনে হবে। আন্তর্জাতিক বিমানবন্দর, রাস্তা 4 লেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেলের পাশাপাশি রেল যোগাযোগ শুরু হলে কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের শহর, বলছেন স্থানীয় সংসদ সদস্য। এই উন্নত যাতায়াত ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে কক্সবাজারে পর্যটকের আগমন যেমন দ্বিগুণ 3 গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বিদেশিরাও কক্সবাজার ছুটে আসবে। করোনাকালীন সময়ে কাজের কিছুটা ধীর গতি হলেও দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে 2022 সালের মধ্যে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদের সময় হলে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গী থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। এবার পৌর নির্বাচনের খবর।
দর্শক, চতুর্থ ধাপে দেশে 56 পৌরসভা নির্বাচন 14 ফেব্রুয়ারি। জমে উঠেছে প্রচারণায়। বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম মানিক। মানিক, এই লালমনিরহাট পৌরসভা নির্বাচনে প্রচারণা কেমন দেখছেন, কতটা জমে উঠেছে? আরিফা, আপনাকে ধন্যবাদ। আসলে লালমনিরহাটে পৌরসভার প্রচার প্রচারণা জমে উঠেছে, এখন কমতে উঠেছে প্রার্থীদের প্রচারণা, অর্থাৎ ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে প্রচারণা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কা, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি স্বতন্ত্র প্রার্থী, তো এই অবস্থায় আপনি যে প্রচার প্রচার চালাচ্ছেন, তো কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এবং বিজয়ী হলে আপনি কি করতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আগামী 14 ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে আমি একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং আমার মার্কা হচ্ছে নারকেল গাছ। আমরা দীর্ঘ 5 বছর থেকে প্রায় আমি লালমনিরহাট পৌরবাসীর পাশে থেকে এসেছি এবং আমি তাদের বিভিন্ন সুখে দুঃখে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন জাতীয় দুর্যোগে আমি লালমনিরহাটবাসীর পাশে সবসময় থাকি। আমি মনে করি যে আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ লালমনিরহাটবাসী তাদের পছন্দের প্রার্থীকে, তাদের প্রাণের প্রার্থীকে নির্বাচিত করবে এবং আমার নারকেল গাছ মার্কায় ভোট দেবে। কিন্তু আমাদের সরকার দলীয় প্রার্থী বা সরকার দলীয় আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বিভিন্নভাবে আমার নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়ায় মহল্লায় তারা ভয়ভীতি দেখাচ্ছেন এবং তারা বিভিন্ন মিথ্যে গুজব ছড়াচ্ছেন। এইগুলি থেকে আমি মনে করি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার, কারণ তারা বিভিন্ন আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে, এই আচরণবিধিগুলো তারা মানছেন না। কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় আমাদের এই আচরণবিধি মেনে আমরা সাধারণ মানুষের কাছে আগামী দিনে আমাদের মার্কার জন্য, নারকেল গাছ মার্কার জন্য আমি ভোট প্রার্থনা করছি এবং আমি সাধারণ মানুষের একটি ব্যাপক সারা আমার প্রতি রয়েছে। আপনাকে আসলে আমরা কথা বলছিলাম স্বতন্ত্র প্রার্থী রেজল করিম স্বপনের সাথে, তিনি বলছেন যে ব্যাপক প্রচার সারা রয়েছে। তো আরিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন রেজল করিম মানিক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অলিতে গলিতে দেয়ালের রশিতে ঝোলানো হয়েছিল লাখো পোস্টার। নির্বাচন শেষে যেগুলো পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই পোস্টার অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। সাথে যোগ দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোস্টারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাতা আর খাবারের টাকা জোগাড় করতে বানানো হবে ঠোঙা ও ব্যাগ। আহাদুল বাবুর ছবিতে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। বন্দরনগরের নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সাঁটানো হয় লাখ লাখ পোস্টার। নির্বাচন শেষ, নেই সেই আমেজ, কিন্তু রয়ে যাওয়া পোস্টার হয়েছে দূষণের কারণ। তাই তো এসব পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নামিয়ে ফেলা হচ্ছে অলিগলি থেকে। নির্বাচন শেষ, এখন আমরা শহরকে পরিচ্ছন্ন করার কাজে হাত দিয়েছি। পোস্টারগুলো সব আমরা নামিয়ে নিচ্ছি। যারা তদারককারী আছে, ঊর্ধ্বতন পরিচ্ছন্ন কর্মকর্তা থেকে আরম্ভ করে সবার কাছে এই নির্দেশনা আছে। শতভাগ নিশ্চিত করব আমরা কোনো নির্বাচনী পোস্টার থাকবে না। নবনির্বাচিত মেয়রও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী পোস্টার সরানোর কাজ করছেন। আমার সমস্ত পোস্টার আমি আমার কর্মী বাহিনী দিয়ে আমি সরিয়ে নেব এবং অন্যান্য সকলকে আহ্বান জানাবো যাতে পোস্টারগুলি সরিয়ে নেয়। সিটি কর্পোরেশনের সাথে এসব পোস্টার সংগ্রহে নেমেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের তরুণরা। পোস্টার দিয়ে তৈরি হবে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ। খাতা বানানো ছাড়াও ঠোঙ্গা ও কাগজের ব্যাগ বানিয়ে বিক্রির অর্থ দিয়ে জুটবে এতিমের আহার। খাতাই বানাবো, যেটা আমরা আমাদের যে ছিন্নমূল শিশুরা আছে আমাদের অধীনে পড়াশোনা করে তাদেরকে আমরা বিতরণ করব। আর এটার পাশাপাশি যে পোস্টারগুলো উভয় পাশে প্রিন্ট করা, ওই পোস্টারগুলো দিয়ে আমরা মূলত কাগজের ব্যাগ বানাবো, ঠোঙ্গা বানাবো। নির্বাচনের পোস্টার দিয়ে তরুণদের এমন মানবিক উদ্যোগ মন ছুঁয়েছে চট্টগ্রামবাসীর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। 19 বছরে পা দিলেও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সাঙ্গু প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির কার্যালয়ে পাঠক, লেখক ও শুভানুধ্যায়ী শুভেচ্ছা জানাতে এসেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, দৈনিক পত্রিকা সাঙ্গুর 18তম প্রতিষ্ঠাবার্ষিকী আছে, তো এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আরিফা। এই সাঙ্গু পত্রিকাটি 19 বছরে পা দিয়েছে। এই পত্রিকাটি নানা চড়াই উতরাই পেরিয়ে বন্দরনগরীর নানা সমস্যা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর একেবারে প্রান্তিক পর্যায়ের
খবর কিন্তু দেখানোর খবর প্রচারের চেষ্টা করেছে। তো আজকে চট্টগ্রামে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী সহ চট্টগ্রামের যারা শোভানুধ্যায়ীরা আছেন বিভিন্ন জনরা কিন্তু এসে এখানে শুভেচ্ছা জানাচ্ছেন এই গণমাধ্যমটিকে, এবং তারা বলছেন যেটি রেজাউল করিম চৌধুরী যেটি বলেছেন যে গণমাধ্যমের সহায়তায় তিনি চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চান, এমনটি কিন্তু তিনি বলে গেছেন, এবং গণমাধ্যম যেন তার পাশে থাকে সেটি। এবং আমরা যেখানে আছি এখানে নানা আয়োজনে কিন্তু এই শুভেচ্ছা জানাতে আসছেন মানুষ এবং শুভকামনা জানাচ্ছেন। তো এই আয়োজন চলছে, মানুষজন আসছেন এবং আরিফা। জায়েদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নওগাঁয় আদালত চত্বরে পুলিশ কর্তৃক মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। সোমবার সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে নামিয়ে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই আইনজীবীকে মারধর করে। তারা প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। প্রতিবারের মতো এবারও বর্ণমালার মিছিলে মহান ভাষার মাসকে বরণ করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলা বর্ণমালার আদলে ফেস্টুন নিয়ে অংশ নেয় সংস্কৃতি কর্মীরা। পরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শহীদ মিনারে নৃত্যলেখ্য পরিবেশন করেন শিল্পীরা। বগুড়ায় যমুনার বুকে জেগে ওঠা বালুচরে কৃষি বিপ্লব করেছেন চরাঞ্চলের মানুষ। দিগন্ত বিস্তীর্ণ বালুচরে শোভা পাচ্ছে নানা রকম ফসলের সমারোহ, আর এই সব ফসল ঘরে তুলে লাভবান হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বগুড়া থেকে আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষায় অথই পানি, আর পানি শুকিয়ে গেলেই ধুধু বালুচর। আর এই চরেই স্বপ্ন বুনেন চরাঞ্চলের হাজারো মানুষ। স্রোতহীন শান্ত এ নদী দেখে বোঝার উপায় নেই একসময় যমুনা নদীর প্রমত্তার রূপ। বগুড়ায় যমুনা নদীর তীরবর্তী সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চল এলাকায় এখন সবুজের সমারোহ। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চরের চাষিরা ফসল চাষে ব্যস্ত। মরিচ, ভুট্টা ও পাটের পাশাপাশি ধান, গম, সরিষা, চীনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, রসুন, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের শাকসবজি আবাদ করছেন চাষিরা। দীর্ঘ টাইম বর্ষা থাকাতে ধান ফলন হয়নি। লাগাই কে কেউ মনে করেন যে মরিচ লাগাচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। এদিকে 1000-20 টাকা বেচছি, আরো এখন বর্তমানে ফলন ভালোই দেওয়া যাচ্ছে। নদী ভাঙা অভাবী শত শত পরিবার নদীর বুকে জেগে ওঠা বালুচরকে কাজে লাগিয়ে অভাব দূর করছেন। এসব পরিবারের নারীরাও পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। চরাঞ্চলের ফসল চাষে লাভের আশায় এখন অনেক তরুণ উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। সবাই মিলে মরিচের আবাদ করি, ফসলটা এবার ভালো হয়েছে, সেজন্য করে আমরা বাড়ির পরিবার ধরে এই ফসলটা আমরা তুলি। আমার 1 বিঘা জমি মরিচ করা আছে, এখানে 1 বিঘা জমিতে আমার খুব ভালো ফলন হয়েছে। আর চরগুলোতে প্রযুক্তি নির্ভর উন্নত জাতের বীজের মাধ্যমে চাষাবাদ হওয়ায় প্রতি বছর চরাঞ্চলগুলোতেও কৃষি সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে উৎপাদন। দাবি কৃষি কর্মকর্তাদের। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে আছে, তারা কৃষকদেরকে যে পরামর্শ দিয়েছে এবং কৃষক যদি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে সেক্ষেত্রে দেখা যাবে যে ভুট্টা ফলনও ভালো পাবে। বগুড়া সারিয়াকান্দি, ধুনট, সোনাতলার 7টিরও বেশি জেগে ওঠা চরে 16,733 হেক্টর জমিতে এবার ফসল চাষাবাদ করেছেন চরাঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।